Bagan piling on, the pressure sort of Das was the player. Again. এ হলো আইএসএল এর অতীত। Just couldn't reach that. But of the ricochet, what a great shot, left footer by Allied Wilson. That was almost. আর এই কি আইএসএল এর ভবিষ্যৎ? প্রচুর বাধা পেরিয়ে অবশেষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। যে লিগ প্রতি বছর শুরু হয় সেপ্টেম্বর অক্টোবরে, সেই আইএসএল এবার শুরু হতে চলেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে। এ কথা শুনে কারো মনে হতেই পারে সেপ্টেম্বরের আগেই তো আইএসএল শুরু হচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? এই প্রসঙ্গে আমার ছোটবেলার একটা ঘটনার কথা মনে পড়ে গেল। জানেন, আমাদের বাড়ি চন্দননগরে। চন্দননগর স্টেশন দিয়ে অনেক দূরপাল্লার ট্রেন যাতায়াত করে, কয়েকটা বার দাঁড়ায়ও। এমনই একটা ট্রেন ছিল তুফান এক্সপ্রেস, যা দিল্লি থেকে হাওড়ার পথে রোজই প্রচুর লেট করে আসতো চন্দননগর। একদিন হঠাৎ দেখা গেল তুফান এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে অনেক আগেই এসে পৌঁছেছে। সবাই অবাক হলোটা কি তুফান এক্সপ্রেসের? একেবারে বিফোর টাইম। কয়েকজন উৎসুক প্যাসেঞ্জার স্টেশন মাস্টারের কাছে এই হঠাৎ উন্নতির কারণ জানতে চাইলেন। স্টেশন মাস্টার তাদের হেসে জবাব দিলেন, আপনারা যা ভাবছেন তা নয়, এটা গতকালের ট্রেনটা 20 ঘন্টা লেট করেছে। আইএসএল এর ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই। 2025-এ যে আইএসএল শুরু হওয়ার কথা, তা শুরু হচ্ছে 2026-এ। একটা হিন্দি গান ছিল না, ইট হ্যাপেন্স অনলি ইন ইন্ডিয়া। ব্যাপারটা সেরকম, এ শুধু ভারতবর্ষেই সম্ভব। নমস্কার, আমি রাজীব ঘোষ, আপনাদের আরজি। প্রায় 20 বছরেরও বেশি সময় আনন্দবাজার পত্রিকা সংবাদ প্রতিদিনের মতো সংবাদপত্রে ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এক নতুন আঙ্গিকের খবর, মূলত খেলার খবর, খেলোয়াড়দের খবর। আমার এই প্রচেষ্টা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। গত 7-8 মাস ধরেই আইএসএল শুরু হওয়া নিয়ে যা যা নাটক টালবাহানা হয়েছে তা তো প্রায় সবারই জানা। দেশের 1 নম্বর লিগের রাশ কার হাতে থাকবে, ফেডারেশন, ক্লাব না কমার্শিয়াল পার্টনার, এই সিদ্ধান্তে পৌঁছতেই আইএসএল শুরু করতে প্রায় 6 মাস দেরি হয়ে গেল। এই করতে করতে 6টা মাস এই দেশে ফুটবল গড়ালো না, কার্যত বসে রইলেন ফুটবলাররা। ভাবা যায়? গত 15 বছর ধরে ফেডারেশনকে 50 কোটি টাকা করে দিয়ে দেশের যাবতীয় ফুটবল কর্মকাণ্ড সচল রাখতে সাহায্য করেছিল এফএসডিএল। ভারতের 1 নম্বর লিগের পরিকাঠামোকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছিল এফএসডিএল। ভারতীয় তরুণ ফুটবলারদের একটা আন্তর্জাতিক স্তরের মঞ্চ তৈরি করে দিয়েছিল এই এফএসডিএল বা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড। আন্তর্জাতিক ফুটবলে অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার ও কোচেদের সান্নিধ্যে নিজেদের গড়ার সুযোগ করে দিয়েছিল তারা। কিন্তু তাদের ভুল হয়েছিল একটা জায়গাতে। আইএসএলকে একটা দুরন্ত প্রোডাক্ট বানানোর জন্য এর ওপরে একটা ঝাঁ চকচকে মোড়ক তৈরি করে তারা, এবং এতেই বেশি নজর দিয়ে ফেলে তারা। মোড়কের ভেতরের জিনিসটার মান বাড়ানোর দিকে আর নজর দেওয়া হয়নি। ফলে যা হওয়ার তাই হয়েছে। আন্তর্জাতিক ফুটবলে ভারতের অবস্থান এতটাই তলানিতে এসেছে যা ভাবা যায় না। এর মধ্যে যেটা হলো, 15 বছর ধরে ভারতীয় ফুটবলে সোনার ডিম দেওয়া হাঁস এই এফএসডিএল এর সঙ্গে ফেডারেশনের বিচ্ছেদ হয়ে গেল। কিন্তু এর ফলে ভালো কিছু কি হলো? এত বড় দেশে ফুটবল চালাতে গেলে টাকা তো লাগবে, আর উন্নতি করতে গেলে আরো টাকা লাগবে। সেই টাকাই এতদিন জোগাতো এফএসডিএল। আর টাকা জোগাড় করতে বাণিজ্যিক সহায়ক বা মার্কেটিং পার্টনার ছাড়া যে চলবে না, তা এবার যথেষ্ট ভালোভাবে বুঝে নিয়েছে এআইএফএফ ও ক্লাবগুলো। তাই এফএসডিএল এর কোনো বিকল্প সংস্থাকে খুঁজে বার করা দরকার। কিন্তু তা তো পাওয়া গেলই না, বরং তার বিকল্প খুঁজতে গিয়ে সারা দুনিয়ার কাছে ফাঁস হয়ে গেল লজ্জাজনক সত্যিটা। ভারতীয় ফুটবলের পাশে দাঁড়ানোর মতো কোনো বাণিজ্যিক সংস্থাই নেই এই দেশে।
স্পষ্ট হয়ে গেল যে লিওনেল মেসির 3 দিনের সফরের জন্য কয়েকশো কোটি টাকা ঢালার মতো কোম্পানি এদেশে অনেক আছে, কিন্তু ভারতীয় ফুটবলে টাকা ঢালার মতো কেউই নেই। থাকবে কি করে? যারা এদেশের ফুটবলের সবচেয়ে বড় আর্থিক পৃষ্ঠপোষক, তাদের প্রাপ্য অধিকার যদি না দেওয়া হয়, তাহলে কোন সংস্থা কোটি কোটি টাকা ঢালতে চাইবে? টাকা দেবে গৌরী সেন আর সবকিছু নিয়ন্ত্রণ করবে অন্য কেউ, তা কেন মেনে নেবেন গৌরীবাবু? এই সাধারণ সত্যিটা তো মানতেই হবে। ধরুন আপনার সংসারে আপনি একমাত্র রোজগারের মানুষ এবং প্রতি মাসে মাইনে থেকে একটা সামান্য অংশ নিজের হাত খরচের জন্য রেখে বেশিরভাগ টাকাটাই সংসার খরচের জন্য আপনার পরিবারের সদস্যদের নানা প্রয়োজন মেটানোর জন্য খরচ করেন। হঠাৎ একদিন আপনার স্ত্রী আপনাকে বলে বসলেন, তুমি সংসারে যেমন টাকা দিচ্ছিলে তেমনই দেবে, কিন্তু তোমার কোনো মতামত বা পরামর্শ আমরা কেউ মানব না। তোমার এই সংসারে কথা বলারই কোনো অধিকার থাকবে না। আপনি মানবেন এই কথা? এফএসডিএল এর ক্ষেত্রে ব্যাপারটা ঠিক সেরকমই হয়েছে। তাদের ফেডারেশন জানিয়ে দেয়, চুক্তির মেয়াদ বাড়াতে হলে ঠিক এমনই শর্ত মেনে নিতে হবে তাদের। আইএসএল এর ওপর বেশিরভাগ নিয়ন্ত্রণই থাকবে ফেডারেশনের। কোনো সংস্থাই এমন শর্ত মেনে নিয়ে কোটি কোটি টাকা ঢালতে পারবে না। গন্ডগোলটা মূলত এই নিয়ে, এবং স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত কোনো বাণিজ্যিক সংস্থাকে পাশে পায়নি এআইএফএফ। শর্তগুলো নমনীয় না হলে কাউকে পাওয়া যাবে বলে মনেও হচ্ছে না। ফলে তাদের নিজেদেরই টাকা পয়সা জোগাড় করে এবারের আইএসএল করতে হচ্ছে, এবং এসব করতে গিয়ে 6টা মাস নষ্ট হলো। তাই এবার আইএসএল 3 মাসের বেশি করা সম্ভব হচ্ছে না। 3 মাসে কিভাবে হবে আইএসএল তা আপনাদের সবার জানা হয়ে গিয়েছে। ক্রীড়াসূচি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে, তাই এই নিয়ে আর বিস্তারে যাচ্ছি না। কিন্তু এই মরশুমে যে এত সময় নষ্ট করা হলো, তার মাসুল কি গুনতে হবে না ভারতীয় ফুটবলকে? কি প্রভাব পড়তে পারে আগামী মরশুমে? কথা বলেছিলাম প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহতাব হোসেনের সঙ্গে। তিনি কি বলছেন শুনে নেওয়া যাক। এটাই যখন করতে হলো, তখন আগেই করা উচিত ছিল। আর 13টা করে ম্যাচ খেলবে, এটা কি তোমার পাড়ার খেলা হচ্ছে না ক্ষেত খেলা হচ্ছে? তাই না? এটা তো ক্ষেত খেলা না, এটা তো টপ লিগ। এটা মানে ইন্ডিয়ান ফুটবলের প্রভাবটা কিরকম পড়বে কি মনে হচ্ছে? প্লেয়াররা একটা ম্যাচ টাইম পাচ্ছে না, ঠিক আছে, ম্যাচ ফিট না, টাকাও কম পাবে, সেটা তো বাস্তব। আমাদের তো ক্লাবকেও দেখতে হবে, ক্লাব তো সাফার করেছে এতদিন না। তাহলে ডেভেলপমেন্টটা কি করে হবে? এরপরে তো যতক্ষণ ক্লাব লেভেল ডেভেলপ হবে না, ততক্ষণ তুমি দেশের ফুটবল ডেভেলপ করা খুব ডিফিকাল্ট। এটা আমার ব্যক্তিগত মত। কেন একটা প্লেয়ার সারা বছরে 60খানা ম্যাচ খেলা উচিত। 60 ছেড়ে দাও, খুব বেশি বলে দিলাম, ঠিক আছে, আগে আমরা 60টাই ম্যাচ খেলতাম, তার বেশি তো কম নয়, তোমরা ভালো করেই জানো সেটা, ঠিক আছে। তা আমার মনে হয় এটা ইন্ডিয়ান ফুটবলে খুব বড় ক্ষতি হচ্ছে। আমিই করব, এআইএফএফই করবে, লিগটা চালাবে, রান করবে, তাহলে এই ডিসিশনটা আগেই নেওয়া উচিত ছিল। এআইএফএফ যে কোথায় লাইভ টেলিকাস্ট করবে না করবে ডাজন্ট ম্যাটার হচ্ছে আমি লিগটা শুরু করে দিলাম ডিসেম্বরে অথবা জানুয়ারিতে, অ্যাটলিস্ট 4-5 মাস লিগ হলে, একটা লম্বা লিগ হলে, তাহলেই তো তোমার ছেলেগুলো ডেভেলপ করবে, আর প্রচুর ছেলে চান্স পাবে। এতে 13টা ম্যাচ আছে, 13টা ম্যাচ মানে কি, কোচ কোনো রিস্কই নেবে না কোনো প্লেয়ার, অন্য কোনো প্লেয়ার, তাই না? অন্য প্লেয়ার ট্যালেন্ট, যে প্লেয়ারগুলো সাবস্টিটিউটে খেলবে, যে প্লেয়ার আসলে আছে আমি খেলবো, পরের বছরের জন্য আমি নিজেকে প্রুভ করব, কোথায় সেটা? ডেভেলপমেন্ট তো এই করেই হয়, ক্লাব ফুটবল থেকেই তো ডেভেলপমেন্ট হয়। মানে একটা টিম ডেভেলপমেন্টটা কোথায়? একটা টিম যদি পরপর 2টো ম্যাচ কি 3টে ম্যাচ হেরে যায়, তাহলে তাহলে ওভার, গেম ইজ ওভার। আর একটা টিম যদি লং রান হয়, তিনটে যদি হেরেও যায়, তারা ভাববে কি আমরা রিকভারি করার চান্স আছে।
তাই সেটা ওর ওর একটা একটা চান্স থেকে যাবে, চলো ভাই আমি রিকভারি করে আমি কাম ব্যাক করতে পারবো। এখানে তো সেই এই টাইমটাই পাবে না। এক্স্যাক্টলি। ঠিক। তো এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না এ কি 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 চলছে। পরের বছর যে কত প্লেয়ারের কেরিয়ার শেষ হয়ে যাবে সেটা তুমি ভেবেছো? এইটাই কত প্লেয়ারের কেরিয়ার শেষ হয়ে যাবে। একদমই তাই। ধরো সাপোজ ধরো ফার্স্ট টিম একটা করে নিয়েছে কোচ, হ্যাঁ। ঠিক আছে, আমি এই 13টা ম্যাচ এই 18 জনকে নিয়ে খেলবো, হুম। আর এর মধ্যে কেউ তারপরে যে প্লেয়ার গুলো আছে তারা হচ্ছে আশা করে আছে যে আমরা প্র্যাকটিস, তার মোটিভেশনই থাকবে না প্র্যাকটিস করার, সে নিজেকে মোটিভই করতে পারবে না। সত্যি বলতে এবার আইএসএল এর মোট খরচের বেশিরভাগটাই জোগাতে হচ্ছে ক্লাবগুলোকে। একেই তাদের ফুটবলার, কোচ, স্টাফদের পেছনে কোটি কোটি টাকা খরচ করতে হয়, তার উপর ঘরের মাঠে ম্যাচ আয়োজনের যাবতীয় খরচ, খেলোয়াড়দের বাইরে যাওয়ার যাবতীয় বিমান ভাড়া ও সেখানে থাকার হোটেল ভাড়া খরচও ক্লাবগুলোকেই করতে হয়। এবার লিগ চালানোর জন্য টাকা দিতে হবে তাদের। ক্লাবগুলোর খরচের মাত্রা কোথায় পৌঁছবে বুঝতে পারছেন? যে কারণে ফুটবলারদের পারিশ্রমিক কমাতে চাইছে বেশিরভাগ ক্লাবগুলোই, কিন্তু পারিশ্রমিক কমে গেলে দেশের তারকা ফুটবলারদের মোটিভেশন কমে যাবে না তো? এর প্রভাব তাদের পারফরমেন্সও পড়বে না তো? কি মনে করেন দেশের অন্যতম নামী ফুটবল সাংবাদিক ও ফুটবল লিখিয়ে জয়দীপ বসু? দিল্লি থেকে ফোনে তিনি বললেন অনেক কথাই, একটু মন দিয়ে তার কথাগুলো শুনুন, শুনলেই বুঝতে পারবেন এদেশের ফুটবলের প্রকৃত অবস্থাটা। এত কিছুর পর, এত টালবাহানার পর তো শুরু হচ্ছে আইএসএল শেষ পর্যন্ত। আগামী 14 তারিখ থেকে আইএসএল শুরু হওয়ার কথা। তো মাত্র 3 মাসের আইএসএল হবে এবারে। তো এই 3 মাসে আমরা কি দেখতে চলেছি বলে আপনার মনে হয়? আমার ব্যক্তিগত মত হচ্ছে যে ফুটবল যেমন ছিল তেমনই হবে। খুব নাটকীয় ধরনের কোনো ফুটবল হবে কেউ যদি ভেবে ফেলেন তাহলে তারা হতাশই হবেন। তার কারণ হচ্ছে এর বেশি কি হতে পারে। আমরা তো দেখেছি গত কিছুদিনে ভারতীয় ফুটবল এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে আমরা খুব মানে মানে যথেষ্ট কি আর বলবো, যাকে বলে যথেষ্ট মানে যথেষ্ট আশঙ্কার কারণ দেখা দিয়েছিল। তার কারণ হচ্ছে লিগ হচ্ছে না, হচ্ছে কি বড় কথা নয়, কিন্তু এবারের এশিয়ান কাপে আমাদের মানে মূল পর্বে যাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল। তার কারণ হচ্ছে গ্রুপ ছিল খুব খুব মানে আপাত দৃষ্টিতে যথেষ্ট সোজা গ্রুপ ছিল, কিন্তু আমরা তার কি দেখতে পেলাম যে ভারত উঠতে তো শুধু পারলই না নয়, তারপরে তারা সিঙ্গাপুরের কাছে হারলো, তারা বাংলাদেশের কাছে হারলো, এবং যে হ্যাঁ এটাও সত্যি কথা যে ফুটবলটা সিজনটা অনেক পরে শুরু হচ্ছে, নানা দিক থেকে শুরু হচ্ছে, খেলোয়াড়রা হয়তো সেভাবে অনুশীলন করতে পারছেন না, পারেননি বা যাই হোক না কেন, সব মিলিয়ে হয়তো যা দেখছিলাম তাতে হয়তো খারাপও হতে পারে। তো এখন অনেকেই চাইছে যে ফুটবলারদের স্যালারি ক্যাপ একটা কঠোরভাবে মানা হোক এবং তাদের যে পারিশ্রমিক সেটা আরো অনেকটাই কমিয়ে দেওয়া হোক, কারণ তারা এতদিন যে পারিশ্রমিক তারা পেয়ে আসছিল সেটা তাদের প্রাপ্য নয়। তো আপনি কি এই ব্যাপারে একমত, এবং তাতে কি ভালো হবে ভারতীয় ফুটবলে? স্যালারি কাট নিয়ে যে এই মুহূর্তে যে মানে মাইনে কমিয়ে দেওয়া হোক, এরা এত টাকা যোগ্য নয়, এর থেকে অনেক যারা কম টাকা পায় তাদের কাছে এরা রোজ ঘেরে আসে ইত্যাদি কথা তো আমরা নিয়মিত শুনতেই পাচ্ছি, তাই নয় কি? কথাটা হচ্ছে যেটা হচ্ছে যে একটা জিনিস আমাদের করতে হবে, খেলোয়াড়রা কিন্তু গায়ের জোরে স্যালারিটা নিয়ে যায়নি, তাদের লোকজন দিয়েছিল বলেই তারা টাকাটা নিচ্ছিল। এটাতে কোনো সন্দেহ নেই যে ভারতীয় ফুটবলে যা একটা বিশেষ মানের ফুটবলার যাদের আমরা বলি, যারা ওই জায়গায় খেলতে পারেন, তাদের সংখ্যা যা ডিমান্ড আছে তার তুলনায় অপেক্ষাকৃতভাবে কম। ফলত যে কজন ভালো প্লেয়ার আছেন বা যে কজন আছে তারা আরো বেশি করে টাকা চাইছিল বা তাদের এজেন্টরা চাইছিল এবং তারা পাচ্ছিল। তো এটাকে কিভাবে ক্লাবেরা যারা বলছে যে স্যালারি কাপ কমিয়ে দাও ইত্যাদি ইত্যাদি, এইটাকে ক্লাবেরা কিভাবে ম্যানেজ করবে
সেটা কিন্তু আমি ঠিক জানি না। আমায় যদি জিজ্ঞেস করো, সেটা বেশ কঠিন কাজ হবে বলেই আমার মনে হচ্ছে। এবং আমরা বারবার দেখেছি যে, এবং গত 10 বছরে আমরা নিয়মিত দেখে এসেছি যে বিশেষ কয়েকটি ক্লাব, সব ক্লাবই মানে অল্প বিস্তর করেছে, এবং বিশেষ কয়েকটি ক্লাব তারা মানে একদম সচেতন ভাবে স্যালারি কাপকে যাকে বলে, কি বলবো বাংলায় যাকে বলে, পাত্তাই দেয়নি, এবং তাদের যা ইচ্ছে হয়েছে সেই টাকা পয়সা দিয়ে তারা খেলোয়াড় নিয়ে এসেছে। আইনটা কঠোরভাবে প্রণয়ন করা হবে কিনা সেটা দেখতে হবে, কারণ গত কয়েক বছরে এতে কোনো সন্দেহ নেই, ভারতীয় ফুটবল সম্বন্ধে সামান্য যারা খোঁজ রাখেন তারা সবাই জানেন যে এই আইনটা শুধু ছিল নামকাওয়াস্তে আইনটা ছিল, এবং সেটা কঠোরভাবে কখনো প্রণয়ন করা হয়নি, এবং এই আইন যারা লঙ্ঘন করেছে তারা কোনোদিন কোনো শাস্তির মুখোমুখি হয়নি। একটা জিনিস হতে পারে যেটা গত কিছু বছরে অনেক নামি দামি কোচেরা কথাটা বলেছেন, এমনকি বিদেশি কোচেরাও বলেছেন, যে ভারতীয় ফুটবলারদের উন্নতির একমাত্র রাস্তা হচ্ছে তারা যদি বিদেশের কোনো একটুখানি এর থেকে একটু উঁচু মানের লিগে গিয়ে তারা খেলেন। যেমন আফগানিস্তানের ফুটবলাররা এখন যথেষ্ট ভালো খেলছে, কারণ ওরা সবাই গিয়ে বেলজিয়াম কি জার্মানি কি পর্তুগালের অনেক নিচের ডিভিশনে ফুটবল খেলে, থার্ড ডিভিশনে খেলে, ফোর্থ ডিভিশনে খেলে। কিন্তু আমরা দেখেছি যে ইউরোপেতে বিশেষ করে যে বহু জায়গায় যে এই যে তৃতীয় কি চতুর্থ ডিভিশনেও যে ফুটবল খেলা হয়, দ্বিতীয় ডিভিশনে তো বটেই, সে ফুটবলের মান কিন্তু ভারতীয় ফুটবলের চেয়ে ভালো, এবং সেখানে তার ফিটনেস, সেখানে তার ট্রেনিং, সমস্ত কিছুর মানই ভারতীয় ফুটবলের চেয়ে ভালো। সুতরাং সেখানে যদি ভারতীয় ফুটবলাররা যান তাহলে হয়তো তাদের মানে উন্নতি বেশি হবে বলে আমি মনে করি। আন্তর্জাতিক স্তরে তারা হয়তো আরো 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 ভালো খেলতে পারবেন। কিন্তু কোচেরা যেটা বলছিলেন, কয়েকজন বিদেশি কোচের এই সম্বন্ধে কথা বলেছেন যে মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভারতীয় ফুটবলেতে টাকা এত বেশি, এখানে এত স্বচ্ছন্দে থাকা যায়, এত ভালো টাকা পয়সা পাওয়া যায় এখানে, যে তো ফলত ভারতীয় ফুটবলাররা তারা বিদেশে গিয়ে খেলতে ইচ্ছুক হন না। তো সেই ক্ষেত্রে একটা হতে পারে, ভারতীয় ফুটবলের যদি হঠাৎ করে, যেরকম তুমি বলছো, হঠাৎ করে যদি টাকা পয়সা কমিয়ে দেওয়া হয়, হতে পারে কিছু ভারতীয় ফুটবলার হয়তো বাইরে গিয়ে খেলার চেষ্টা করবে, তাতে হয়তো সামগ্রিকভাবে হয়তো কোথাও একটা উন্নতিও হতে পারে। এবার না হয় বল গড়াচ্ছে, কিন্তু এবার যেন তেন প্রকারেণ বল গড়াতে গিয়ে আগামী মরশুমে, যেটা পুরোপুরি হবে বলে আশা করা হচ্ছে, সেই মরশুমে বল গড়াবে তো? বিশেষ করে এবারও যদি কোনো কমার্শিয়াল পার্টনার না পাওয়া যায় তখন কি হবে? আশঙ্কাগুলো হাইপোথেটিক্যাল বলে অনেকে উড়িয়ে দিতে পারেন। কেন এত যদি কিন্তু প্রশ্ন? কিন্তু বিশ্বাস করুন, অনেক চেষ্টা করেও এই সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একটা 25 তলা বাড়ি ভেঙে ফেলে যদি অর্থের অভাবের জন্য সেই জায়গায় একটা 10 তলা বাড়ি তৈরি করা হয়, তাহলে তাকে কেমন দেখাবে, তার প্রয়োজন কিভাবে মিটবে, তা একবার ভেবে দেখুন তো। 25 তলা বাড়িতে যারা থাকতো বা কাজ করত, তারা 10 তলা বাড়িতে নিজেদের কিভাবে অ্যাডজাস্ট করবে? এই মরশুমে না হয় সেটা কষ্টে শিষ্টে করা গেল, পরের মরশুমেও যদি টাকার জোগাড় না হয়, তাহলে এই 10 তলা বাড়িকে 25 তলা করা যাবে কি? তখন কি হবে ভেবে দেখুন একবার। এমন সর্বনাশের দিন যাতে দেখতে না হয়, সেজন্য এখন থেকেই একজন উৎসাহী এবং যোগ্য কমার্শিয়াল পার্টনার খুঁজে রাখতে হবে ফেডারেশনকে। সেই পরিকল্পনা তাদের আছে বলেই জানি, কিন্তু ওই যে বললাম, শর্ত না বদলালে কোনো সংস্থাই ভারতীয় ক্লাব ফুটবলে কোটি কোটি টাকা ঢালতে এগিয়ে আসবে বলে মনে হয় না। তবে এবার যারা দায়িত্ব নেবে তাদের আর শুধু প্রোডাক্টের মোড়কের দিকে মন দিলে হবে না, মোড়কের ভেতরের জিনিসটার প্রতিও নজর দিতে হবে। জাতীয় দলের সাফল্য ছাড়া যে ঘরোয়া ফুটবলকেও জনপ্রিয় করে তোলা যাবে না, এই বোধোদয় নিশ্চয়ই এতদিনে হয়েছে তাদের। আজ এ পর্যন্তই। পরের এপিসোডে আসবো খেলার দুনিয়ার এমনই এক গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় বিষয় নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও
ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।